নমস্কার বন্ধুরা, আমার গল্পের নন্দনকানন চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। বাংলা সাহিত্যের নন্দনকানন থেকে কিছু পারিজাত পুষ্প চয়ন করে আমি আপনাদের নিবেদন করি। আজ আমরা নিবেদন করছি বিখ্যাত কথা সাহিত্যিক শ্রী বরেন বসু রচিত রং রুট। যদি আমার গল্প পাঠ আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর সেই সঙ্গে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি বরেন বসুর রং রুট। मस्को हो गया, হিটলার মস্কো লে লিয়া। চলন্ত বাসের মধ্যে যাত্রীরা হেঁকে ওঠে, এই টেলিগ্রাফওয়ালা ইদার। গাড়ি থামলো বউবাজারের মোড়ে। হকারের দল বাসখানাকে ছেঁকে ধরেছে। কন্ডাক্টর ইতিমধ্যে টাইম নোট করিয়ে ঘন্টি মেরে দেয়। হকারের দল আর একটা ট্রামের পেছনে ধাওয়া করে। জন কয়েক লাফ মেরে চিৎকার করে ওঠে, মস্কো খতম, হিটলার ইন্ডিয়া আ রাহা। বাসের মধ্যে জন দুই কাগজ কিনেছে। ঠুলি লাগানো আলোর তলায় বসে কাগজ পড়ার যথেষ্ট অসুবিধে। তা বললে কি হবে, আশপাশ থেকে আরো কয়েকজন কাগজটার উপর হুমড়ি খেয়ে পড়েছে। হেডলাইনটা দেখে নিয়ে এক ভদ্রলোক মুরব্বিয়ানা চালে বলে উঠলেন, আরে মশাই, চাষাভূষর জারি জুড়ি আর কতদিন, লড়তে গেছে কিনা জার্মানির সঙ্গে। মস্কো খতম মানে তো ইন্ডিয়া আসার পথ পরিষ্কার। এলেই তো বাঁচি দাদা, এই কলুর ঘানি যে আর টানতে পারি না। আসুক একবার হিটলার, তখন শালাদের কে বাঁচায় তাই দেখব। ঠিক বলেছেন দাদা, বেড়াদের মূরত্ব কত, নিজেদের দেশই সামলাতে পারে না, আবার ইন্ডিয়াকে সামলাবে। স্লিট ট্রেঞ্চ কেটে আর ব্ল্যাক আউট করে বসে থাকলে যেন কেউ দেখতে পাবে না। শুনতে পাই লন্ডন তো গড়ের মাঠ হয়ে গেছে। আরে তাও বুঝি জানেন না, আমাদের বড় সাহেব প্যাসেজ বুক করেছিল প্রায় মাস তিনেক আগে। আজ আমি গিয়ে টাকা ফেরত নিয়ে এলুম। বাচ্চাদের আর হোমে ফিরতে হচ্ছে না। বাসের কোণে যে জায়গাটা সবচেয়ে অন্ধকার, সেখান থেকে এক প্রবীণ গোছের ভদ্রলোক জিজ্ঞেস করলেন, হ্যাঁ মশাই, মস্কো কি সত্যিই ফল করলো নাকি? একজন টিটকারি দিয়ে উঠলেন, তাতে আপনার কি পাকা ধানে মইটা যাচ্ছে শুনি? প্রবীণ ভদ্রলোক বললেন, তা একটু যাচ্ছে বই কি। রাশিয়া হেরে গেলে আর হিটলার এখানে এলেই যদি স্বাধীন হয়ে যেতুম তাহলে মোটেই আপত্তি ছিল না, কিন্তু ভুলে গেলে চলবে কেন, হিটলার ব্রিটিশেরই মাস্তুতো ভাই, আমাদের কেউই নয়। বিজয় উল্লাসে কেমন যেন ভাঁটা পড়ে যায়। জন কয়েক বিরক্তি ভরা দৃষ্টিতে প্রবীণ ভদ্রলোকের দিকে বারেক চেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কেউ কেউ বিড়ি ধরাতে শুরু করে। ওয়েলিংটনের মোড়। অমলের নামবার সময় হয়েছে। নামবার আগে আরো একবার সে সেই প্রবীণ ভদ্রলোকের ধীর গম্ভীর মুখখানার দিকে চেয়ে দেখে। বাস থেকে নেমে পড়ে প্রস্রাবখানার দিকে যেতে গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ে। বিরাট দুই লাইন দিয়ে লোক দাঁড়িয়ে গেছে। যুদ্ধের দৌলতে এক নতুন ঢং হয়েছে, সব কিছুর জন্যেই লাইন লাগাতে হয়। কিন্তু যতক্ষণে তার টার্ন আসবে ততক্ষণ অপেক্ষা করার মতো অবস্থা তার নয়। অমল ভাবলে, তার চেয়ে মাঠের মাঝখানে কাজটা সেরে নিলে কেমন হয়। ব্ল্যাক আউটের দৌলতে কেউ তো আর তাকে ওই দুষ্কর্ম করতে দেখতে পাচ্ছে না। পার্কের কোণে বক্সিং স্টেডিয়াম।
ঢাকনি ঢাকা আলোর তলায় দুজন তখন বক্সিং লড়ছে। অমল দাঁড়িয়ে পড়ল। বক্সিং দেখতে তার বেশ লাগে। এককালে তার শেখবার ঝোঁকও হয়েছিল, কিন্তু কি এমন পরমার্থ লাভ হতো? চাকরির বাজারে বক্সিং তো আর অ্যাডিশনাল কোয়ালিফিকেশন নয়। অমল আবার হাঁটতে শুরু করলো। পশ্চিম গেট দিয়ে ঢুকে খানিকটা এগিয়ে যেতেই তার মনে পড়ল কাজটা এবার সেরে নিতে হবে। ব্ল্যাক আউটের রাত, ঠুলি লাগানো আলোর তলায় সমস্ত মাঠটা কেমন যেন ধাঁধালো হয়ে উঠেছে। অমল এদিক ওদিক তাকিয়ে নিয়ে নিশ্চিন্ত মনে বসে পড়ে। কাজ সেরে উঠতে গিয়ে শুনতে পেলে চুরির ঠুনঠুন শব্দ। কান খাড়া করে চোখ কুঁচকে সে মাঠময় খুঁজতে লাগলো। কিছু দূরে যেন দুটো মানুষ খুব কাছাকাছি বসে। ভাবলে, কে তারা হতে পারে? স্বামী স্ত্রী? তাই যদি হবে, তাহলে মাঠের মাঝে প্রেম করতে আসবে কেন? দুজনে রীতিমতো জড়াজড়ি করে রয়েছে। আরো কিছুক্ষণ ওদের কার্যকলাপ দেখতে ইচ্ছে করে, কিন্তু হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকতেও সংকোচ জাগে। ভাবলে, বসেই পড়া যাক। বিয়ে বাড়ির নেমন্তন্ন, 1-8 ঘন্টা দেরি হলেই বাকি। এ তো আর চাকরির ইন্টারভিউ নয়। আরো একটু এগিয়ে অমল বসতে যাচ্ছিল। হঠাৎ মেয়েটি উঠে পড়ে হন হন করে গেটের দিকে চলতে থাকে, আর তার পেছন পেছন সুট পরা একটি লোক লম্বা লম্বা পা ফেলে নাগাল ধরবার চেষ্টা করে। অমল অনুতপ্ত হয়ে ওঠে। সেই কি কোনো ব্যাঘাত ঘটালো? তবে আর বসা হলো না। আনমনা হয়ে চলতে চলতে ভাবছিল, বিয়ে তো তারও হতে পারত। সমীরণের যখন বিয়ে হচ্ছে, তখন তারই বা হতে পারে না কেন? হাসিতে তার ঠোঁটের কোণটা কুঁচকে ওঠে। বেকার ছেলের আবার বিয়ে! বিয়ে বাড়ির কানাতেও তলায় এক কুঞ্জবন, তার মধ্যে মখমল মোড়া এক সিংহাসন। সে কুঞ্জবনের মধ্যে গাছপালা, লতাপাতা, ফলমূল, নদী পাহাড়, চাঁদ তারা কিছুই বাদ পড়েনি। অমল ভাবছিল, সমীরণ যখন ওই সিংহাসনের ওপর বসেছিল, তখন নিশ্চয়ই তাকে একটা রাজা গজা ধরনের দেখাচ্ছিল। কুঞ্জবনের সামনে নিমন্ত্রিতদের আসর। আলো যাতে বাইরে যেতে না পারে তার জন্য সভাস্থল ডবল তেরপোলে মোড়া। বনবন করে অনেকগুলো পাখা ঘুরছে, তবুও যেন একটা ভ্যাপসা গরম দম বন্ধ করে আনে। নানান রকমের নিমন্ত্রিত লোক, তাদের খাতিরের বহর দেখে বোঝা যায় কে কিরকম দরের। ওরই মধ্যে কতকগুলো দল হয়ে গেছে, আর সেখানে চলেছে তুমুল তর্ক। অমল কান পেতে শুনলে, মস্কো মশাই কবে খতম হয়ে গেছে। খবর কি আর এখানে দেয় কিছু? সঠিক খবর দিলে যে এখানে বিদ্রোহ শুরু হয়ে যাবে। অমলের হঠাৎ মনে পড়ে বাসের সেই প্রবীণ ভদ্রলোকের কথা। ওখান থেকে সরে গিয়ে সে আর এক পাশে বসল। সেখানে চলেছে জনচারেকের মধ্যে চাপা গলায় আলোচনা। একজন বলছে, এই বেলা ধরে ফেলুন মশাই, ব্লেড যত ধরতে পারবেন তত লাভ। আরেকজন বললে, ব্লেড কি আর এখনো মার্কেটে আছে? সেসব কবে উধাও হয়ে গেছে। তবে মশাই গভর্নমেন্ট কন্ট্যাক্ট ধরুন, 2 দিনে লাল হয়ে যাবেন। এ যুদ্ধ চট করে থামছে না, এই তো মশাই মৌকা। সমীরণের ছোট ভাই অমলকে দেখতে পেয়ে টানতে টানতে নিয়ে গেল ভেতরের একটা ঘরে। সমীরণ বললে, কিরে, এত দেরি করলি যে? আমি তো প্রায় হাঁপিয়ে উঠেছি। অমল সমীরণের ফোঁটা চন্দনাকা মুখখানার দিকে চেয়ে বললে, তা তুই যে এখানে ঘরের কোণে বসে, তোর সিংহাসন দেখলুম খালি। সমীরণ বললে, সে আর বলিস কেন, রীতিমতো জোর জবরদস্তি। বসাবেই ওই শোকেসটার মধ্যে। কি অদ্ভুত টেস্ট রে বাবা, বুঝলি না?
ব্ল্যাক মার্কেটের পয়সা কিনা, তাই আর টাকার জন্য কোনো দুঃখ দরদ নেই। সে যাই হোক, কিন্তু তোকে তো বেশ একটা রাজা রাজা দেখাতো। তোর যে রীতিমতো লোভ লাগছে দেখছি। তা না হয় আমার সঙ্গে এক্সচেঞ্জ করে নে। বলিস কি রে, আমার মতো হাবাতে একটা বেকারের সঙ্গে? তাহলে তো সিংহাসনের বদলে খাঁচার অর্ডার দিতে হবে। বছর 12 বয়সের একটি বেনারসি জড়ানো মেয়ে এক কাপ চা দিলে অমলের হাতে। চা নিয়ে অমল সমীরণকে জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, তোর শালি নাকি? অমলের দিকে কটাক্ষ হেনে মেয়েটি দৌড়ে পালিয়ে গেল। সমীরণ বললে, হবে ওই রকম একটা কিছু, সমানে পেছনে লেগে আছে। ওদের প্রাণে যে এত রস এলো কি করে বুঝি না। অমল বললে, আর বাইরেও দেখলাম লোকগুলোর প্রাণে ঠিক এদেরই মতন উল্লাস। যুদ্ধ লেগেছে না ওদেরই পোয়া বারো। সমীরণ অমলের কাঁধের ওপর ঝুঁকে পড়ে বললে, যেতে দে ওদের কথা। তারপর কাজকর্ম তুই কিছু জোগাড় করতে পারলি? অমল বললে, কই আর পারলুম, কেবল ফ্যা ফ্যা করে ঘোড়াই সার হচ্ছে। সমীরণের মুখখানা বিষণ্ণ হয়ে ওঠে। তাহলে এই যুদ্ধের বাজারে চালাবি কি করে? কিছুক্ষণ অমলের মুখের দিকে চেয়ে থেকে বললে, কি আর করবি বল, যুদ্ধের কোনো একটা কাজে ঢুকে পড়। অমল বললে, যুদ্ধের কাজ মানে? এআরপির চাকরি? দূর, ওতে ঢুকে কেবল জাতি যাবে। তবে গভর্নমেন্ট কন্ট্যাক্ট, সে যা পারিস তুই জোগাড় করগে। না, যুদ্ধের কোনো ব্যাপারে গভর্নমেন্টকে আমি সাহায্য করতে চাই না। সমীরণ ঝাঁঝিয়ে উঠল, ওসব নীতিবাগীশের কথা রেখে দে। তোর ওই প্রিন্সিপাল নিয়ে আজ তুই বাঁচতে পারবি? এই যুদ্ধের আওতায় পড়ে দেখছিস তো সবই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কত স্বাধীন দেশ স্বাধীনতা হারাচ্ছে। এক ইভ্যাকুয়েশনের হিড়িকে শহর শুদ্ধ লোক স্ত্রীর গয়না বাঁধা দিয়েও কলকাতা ছেড়ে পালিয়েছে। লাখে লাখে তোর মতো লেখাপড়া জানা ছেলে মিলিটারিতে ভর্তি হয়েছে। এদের থেকে আলাদা আর তুই কি করবি? এই আমরাও তো মিলিটারি কন্ট্রাক্ট ধরতে শুরু করছি। বিয়ের পালা চুকে গেছে, অমলেরও খাওয়া হয়ে গেছে। অমল ভাবছিল এইবার গেলেই তো হয়, কিন্তু বাসর ঘরে সমীরণের সঙ্গে একবার দেখা না করলে বোধহয় খারাপ দেখাবে। বাসর ঘরের সামনে যেতেই সমীরণ হাঁক দিয়ে অমলকে ডাকলে, বোধহয় তার স্মার্টনেসের পরিচয় দিতে। অমল তার পাশে গিয়ে বসতেই সমীরণ রীতিমতো কেতা দুরস্ত ভাবে নববধূকে ইন্ট্রোডিউস করিয়ে দিলে। নববধূ হাত তুলে নমস্কার করলে। 2 হাত ভরা একরাশ গহনা ঝনঝন করে উঠল। অমলের মনে পড়ল, ব্ল্যাক মার্কেটের পয়সা কিনা, তাই আর টাকার জন্য কোনো দুঃখ দরদ নেই। অমলও প্রতি নমস্কার করলে, কিন্তু কি বলবে ভেবে পেলে না। কিছু একটা বলার উদ্যোগ করে আবার ঢোক গিলে নিলে। সমীরণ আরো খানিকটা অমলের পাশ ঘেঁষে বসে তার কানে কানে বললে, আমার মনে হয় বিজনেস তুই ঠিক ম্যানেজ করতে পারবি না অমল। তার চেয়ে এক কাজ কর না কেন, মিলিটারিতে ঢুকে পড়। বলা তো যায় না, ভালো একটা চান্স পেয়ে যেতেও পারিস। অমল উঠে দাঁড়িয়ে বললে, দেখা যাক কতদূর কি করতে পারি। এখন চলি তাহলে, রাত তো অনেক হলো। নববধূর কাছে বিদায় নিতে গিয়ে দেখে মেয়েটি তারই মুখের দিকে চেয়ে আছে। হাত তুলে নমস্কার করে অমল বেরিয়ে পড়ল। কেন যেন অমল একটু জোরেই হেঁটে চলেছে। স্কোয়ারের মধ্যে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। সমস্ত মাঠটার ওপর বারেক চোখ বুলিয়ে নিয়ে আবার মন্থর গতিতে হাঁটতে থাকে। কাজল টানা নববধূর চোখ দুটো যেন তার সামনে ভেসে বেড়াচ্ছে। আচ্ছা, অমন করে তার মুখের পানে সে চেয়েছিল কেন?
কিন্তু সমীরণই বা তাকে মিলিটারিতে ঢোকার কথা বললে কেন? সে যা বলতে চায় তার অর্থ তো এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কেন কেন উপায় নেই? এই যুদ্ধের সঙ্গে তার সম্পর্ক কোথায়? হচ্ছে ব্রিটিশের সঙ্গে জার্মানি আর জাপানের যুদ্ধ, তার মধ্যে পরাধীন ভারতবাসীর কি স্বার্থ থাকতে পারে? কিন্তু সমীরণ তো বললে তারাও মিলিটারি কন্ট্রাক্ট ধরতে শুরু করেছে। সমীরণের শ্বশুর যুদ্ধের দৌলতে ব্ল্যাক মার্কেটে এত পয়সা করেছে যে টাকার ওপর তার কোনো দুঃখ দরদ নেই। সমীরণের বাবা তো এমন একজন লোকের সাথে সম্পর্ক পাতাতে কুণ্ঠিত হননি। কিন্তু এই মিলিটারি কন্ট্রাক্ট নেওয়া, ব্ল্যাক মার্কেটওয়ালার সঙ্গে মিতালি পাতানো, এ তো ব্রিটিশকেই সাহায্য করা। তাই বুঝি সমীরণ অত সহজে তাকে মিলিটারিতে ভর্তি হতে বললে। ওয়েলিংটনের মোড় একেবারে ফাঁকা, ট্রাম অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে, বাস অনেকক্ষণ পরে পরে যাচ্ছে। ব্ল্যাক আউটের ঠুলির তলায় নির্জন নিথর রাস্তাটা ভুতুড়ে হয়ে উঠেছে। বাড়ির দেওয়ালগুলো, এই বড় বড় পোস্টারগুলো কেমন যেন চোখ মিটকি মারছে। সন্দিগ্ধ দৃষ্টিতে অমল চেয়ে থাকে। ভারতীয় সৈনিক দলে যোগ দিন পোস্টারের দিকে। এ পোস্টার সে অনেক দিন দেখেছে, কিন্তু আজ যেন সে নতুন চোখে দেখছে। ওই মানুষটিকে যেন তার খুব চেনা লাগছে। আর শুনতে পাচ্ছে সমীরণের ফিসফিস শব্দ, লাখে লাখে তোর মতো লেখাপড়া জানা ছেলে মিলিটারিতে ভর্তি হয়েছে, এদের থেকে আলাদা আর তুই কি করবি? একা দাঁড়িয়ে থাকতে কেমন যেন ভয় ভয় করে। অমল হেঁটে চলেছে এসপ্ল্যানেডের দিকে। কচিত একটা ট্যাক্সি একদল বেসামাল অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে পুরুষ নিয়ে ঝনঝনিয়ে চলে যাচ্ছে। রিকশায় বসা মাতাল যাত্রীটির মাথা পেছনে কাত হয়ে পড়েছে। গলির মোড়ে মোড়ে অন্ধকার ওত পেতে রয়েছে। এআরপি সেন্টারের নির্দেশগুলো যেন পথ রুখে দাঁড়িয়ে আছে। ব্যাফল ওয়ালের আড়ালে আড়ালে কারা যেন থাবা মেলে রয়েছে। স্যালভেশন আর্মি হেডকোয়ার্টারের সিঁড়িতে একটি ছেলে একটি মেয়েকে সশব্দে চুম্বন করছে। ফ্রি স্কুল স্ট্রিটের মোড় বরাবর আসতেই একটা লোক সন্তর্পণে অমলের পাশে এসে চাপা গলায় বললে, ইয়াং গার্ল বাবু, অ্যাংলো ইন্ডিয়ান। অমলের মনে হয় ওই লোকটাই যেন দুপুরবেলায় হোয়াইট ওয়ে লেডলের সামনে প্যারিস পিকচার বিক্রি করে। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী অংশের জন্য আপনারা অপেক্ষা করুন। আবার পরবর্তী ভিডিওতে আমি পরের অংশটি শোনাবো।